বিবিসি প্রবাহে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি শারমিন রমা। শুরুতেই দেখে নেব আজ কি থাকছে। আবার হরমুজ প্রণালী বন্ধ ঘোষণা করল ইরান। সোমবার হতে পারে তেহরান ওয়াশিংটনের দ্বিতীয় দফা বৈঠক। ইউরেনিয়াম হস্তান্তর ইস্যুতে বিরোধ তুঙ্গে। সাময়িক যুদ্ধবিরতিতেও কমেনি ইসরায়েল লেবানন উত্তেজনা। হিজবুল্লাহকে নিশ্চিহ্ন না করা পর্যন্ত থামবে না তেল আবিব। স্থায়ী সমাধান চান লেবানিজ প্রেসিডেন্ট। ভারতের লোকসভায় নারী আসন সংরক্ষণ ও বিতর্কিত সীমানা পুনর্বিন্যাস বিল খারিজ। গণতন্ত্রের বিজয় বলছে বিরোধীরা। নারীদের অবজ্ঞার পাল্টা অভিযোগ বিজেপির। আবারও হরমুজ প্রণালী বন্ধ ঘোষণা করল ইরান। আইআরজিসির বরাতে ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যম ফার্স্ট নিউজ জানিয়েছে, মার্কিন অবরোধ তুলে না নেওয়া পর্যন্ত বন্ধ থাকবে গুরুত্বপূর্ণ এই নৌপথ। হরমুজের নিয়ন্ত্রণে থাকবে ইরানের সশস্ত্র বাহিনী। এদিকে হরমুজ প্রণালী খুলে দেওয়ার ঘোষণা দিলেও শান্তি চুক্তিতে না পৌঁছানো পর্যন্ত অবরোধ অব্যাহত রাখার কথা জানিয়েছিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এর আগে শর্ত সাপেক্ষে জলপথটি দিয়ে বাণিজ্যিক জাহাজ পারাপারের অনুমতি দেওয়ার কথা জানায় তেহরান এবং সে সময় বলা হয় সামরিক যে কোনো জাহাজের জন্য পুরোপুরি নিষিদ্ধ থাকবে এই পথ। শর্ত অনুযায়ী হরমুজ প্রণালী দিয়ে বাণিজ্যিক জাহাজ চলাচলের অনুমতি দিতে সম্মত হয়েছিল ইরান, কিন্তু যুক্তরাষ্ট্র তাদের প্রতিশ্রুতি ভঙ্গের ধারাবাহিকতা বজায় রেখে অবরোধের নামে জলদস্যুতা ও অবৈধ দখলদারিত্বের মতো কর্মকাণ্ড অব্যাহত রেখেছে, যে কারণে হরমুজকে তার পূর্ববর্তী অবস্থায় ফিরিয়ে নেওয়া হয়েছে। যতক্ষণ পর্যন্ত যুক্তরাষ্ট্র ইরানের জাহাজ চলাচলের স্বাধীনতার উপর আরোপিত বিধিনিষেধ তুলে না নিবে, ততক্ষণ পর্যন্ত হরমুজ কঠোর নিয়ন্ত্রণের আওতায় থাকবে। আগামী সোমবার অনুষ্ঠিত হতে পারে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে দ্বিতীয় দফার আলোচনা। ইরানি কর্মকর্তাদের বরাত দিয়ে এমনটি জানিয়েছে সিএনএন সহ আন্তর্জাতিক বিভিন্ন গণমাধ্যম। ইসলামাবাদেই হতে পারে এই বৈঠক। ওই কর্মকর্তারা জানান, আলোচনার জন্য দুই দেশের প্রতিনিধিরা আগামীকাল অর্থাৎ রোববার ইসলামাবাদে পৌঁছানোর কথা রয়েছে, যদিও এ বিষয়ে নিশ্চিত করে কিছু জানায়নি যুক্তরাষ্ট্র। এর আগে গেল সপ্তাহে ইসলামাবাদে অনুষ্ঠিত হয় দুই দেশের মধ্যে আলোচনা, তবে তা কোনো চুক্তি ছাড়াই শেষ হয়। ধারণা করা হচ্ছে দ্বিতীয় দফার বৈঠকে কোনো সমঝোতায় পৌঁছাতে পারে ইরান যুক্তরাষ্ট্র। সমৃদ্ধকৃত ইউরেনিয়াম হস্তান্তর ইস্যুতে এবার পাল্টাপাল্টি অবস্থানে যুক্তরাষ্ট্র ও ইরান। ইরানের সমৃদ্ধকৃত ইউরেনিয়াম যুক্তরাষ্ট্রে নিয়ে যাওয়া হবে বলে জানান মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তেহরানের সাহায্য নিয়েই ভূগর্ভস্থ পরমাণু স্থাপনা থেকে নিউক্লিয়ার ডাস্ট সরিয়ে নেওয়া হবে বলে তিনি দাবি করেন। তবে সরাসরি এই দাবি নাকচ করে দিয়েছে ইরান। দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র বলছে, তাদের কাছে দেশের মাটির মতোই গুরুত্ব বহন করে এই উপাদান। ইরানের সাথে যখন দ্বিতীয় দফায় মার্কিন প্রতিনিধিদের বৈঠক নিয়ে চলছে তোড়জোড়, তখন আবারও পরমাণু ইস্যুতে বিবাদ তুঙ্গে তেহরান ওয়াশিংটনের মধ্যে। এবার ইরানের সমৃদ্ধকৃত ইউরেনিয়াম সহ পরমাণু কেন্দ্রের গুরুত্বপূর্ণ সরঞ্জাম ছিনিয়ে নেওয়ার হুমকি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। শুক্রবার অ্যারিজোনার এক সমাবেশে তিনি দাবি করেন, ইরানের সমৃদ্ধকৃত ইউরেনিয়াম নিয়ে যাওয়া হবে যুক্তরাষ্ট্রে। আমরা ইরানের সঙ্গে যৌথভাবে বড় বড় খনন যন্ত্র ব্যবহার করে নিউক্লিয়ার ডাস্ট তুলব। হামলার গভীরতার কারণে বড় আকারের যন্ত্রের প্রয়োজন হবে। এরপর ওই পারমাণবিক অবশিষ্ট অংশগুলো যুক্তরাষ্ট্রে নিয়ে আসা হবে। পুরো প্রক্রিয়াটি খুবই সোজা। অবশ্য মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্পের এমন দাবি প্রত্যাখ্যান করেছে ইরান। এই ইস্যুকে রেডলাইন আখ্যা দিয়ে দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘেই জানিয়েছেন, সমৃদ্ধকৃত ইউরেনিয়াম অন্য কোথাও স্থানান্তর করছে না তারা। আমি আপনাদের নিশ্চিত করছি, ইরানের সমৃদ্ধকৃত ইউরেনিয়াম অন্য কোথাও স্থানান্তর করা হবে না। ইরানের মাটি যেমন আমাদের কাছে পবিত্র, তেমনি এই বিষয়টিও খুবই গুরুত্বপূর্ণ। এদিকে মার্কিন কর্মকর্তাদের বরাতে আন্তর্জাতিক বিভিন্ন গণমাধ্যমের দাবি, ইউরেনিয়াম হস্তান্তরের বিনিময়ে ইরানের জব্দকৃত 20 মিলিয়ন অর্থ মুক্ত করে দেবে যুক্তরাষ্ট্র। তবে এ দাবি নাকচ করে সামাজিক মাধ্যমে ট্রাম্প লিখেছেন, ইরান ইউরেনিয়ামের মজুদ ছাড়লেও এ বিষয়ে কোনো প্রকার আর্থিক লেনদেনে জড়াবে না ওয়াশিংটন। সাময়িক যুদ্ধবিরতির মাঝে তুঙ্গে ইসরায়েল লেবানন উত্তেজনার পারদ। হিজবুল্লাহকে পুরোপুরি নিশ্চিহ্ন না করা পর্যন্ত লেবাননের অভিযান অব্যাহত রাখার ঘোষণা দিয়েছে ইসরায়েল। অন্যদিকে অন্য কারো যুদ্ধের অংশ হবে না লেবানন, এমন বার্তা এসেছে দেশটির সরকারের পক্ষ থেকে। স্থায়ী একটি যুদ্ধবিরতির উদ্দেশ্যে কাজ করার ঘোষণা দিয়েছেন প্রেসিডেন্ট জোসেফ আউন।
ইসরায়েলি হামলায় প্রায় ধ্বংস হয়ে গেছে লিটানি নদীর ওপরের এই সেতুটি, অচল অন্যান্য সীমান্তবর্তী ক্রসিংও। তাই ক্ষতিগ্রস্ত এই সেতুটি দিয়েই নিজ ঠিকানায় ফিরছেন যুদ্ধবিরতির খবরে উল্লাসিত লেবানিজরা। প্রায় 6 সপ্তাহের পাল্টাপাল্টি সংঘাতের পর বৃহস্পতিবার এলো 10 দিনের সাময়িক যুদ্ধবিরতির ঘোষণা। কিন্তু এরপরও কমছে না ইসরায়েল ও লেবাননের মধ্যকার উত্তেজনা। হিজবুল্লাহকে নিরস্ত্রীকরণে বদ্ধপরিকর ইসরায়েল। দক্ষিণের সীমান্তবর্তী সংকীর্ণ অঞ্চলগুলোয় অব্যাহত থাকবে হিজবুল্লাহ নির্মূল অভিযান। বিবৃতিতে নিজেদের দীর্ঘমেয়াদী পরিকল্পনার কথা জানিয়েছেন ইসরায়েলি প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল কাটস। হিজবুল্লাহকে সামরিক বা রাজনৈতিকভাবে নিরস্ত্র করাই আমাদের লক্ষ্য ছিল এবং সেটাই থাকবে। এ বিষয়ে আমরা দৃঢ় প্রতিজ্ঞ। যেসব এলাকা দখল করে সন্ত্রাসী মুক্ত করা হয়েছে সেগুলো আইডিএফ এর নিয়ন্ত্রণেই থাকবে। সীমান্ত রেখা বরাবর পূর্বের হেরমন এলাকা পর্যন্ত 10 কিলোমিটার এলাকায় ইসরায়েলি সেনাবাহিনীর নিয়ন্ত্রণাধীন সংকীর্ণ নিরাপত্তা অঞ্চল হিসেবে থাকবে, যার মাঝে লেবাননের সীমান্তবর্তী গ্রামগুলো অন্তর্ভুক্ত। এদিকে প্রথমবারের মতো টেলিভিশনের পর্দায় জনগণের উদ্দেশ্যে দেওয়া ভাষণে নিজেদের শক্ত অবস্থানের কথা জানান দিলেন লেবাননের প্রেসিডেন্ট জোসেফ আউন। সরাসরি নাম উল্লেখ না করে ইরান ও হিজবুল্লাহর প্রতি কড়া মন্তব্য করেন তিনি। বলেন, ইরানের সমর্থনে ইসরায়েলে হামলা চালিয়ে লেবাননকে একটি আঞ্চলিক যুদ্ধে টেনে নিয়ে গেছে হিজবুল্লাহ, যা থেকে বেরিয়ে আসতে একটি স্থায়ী চুক্তির লক্ষ্যে কাজ করবে লেবানন সরকার। সাময়িক যুদ্ধবিরতিতে কার্যকর ভূমিকা রাখায় মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে ধন্যবাদও জানান তিনি। লেবাননের জনগণ কারো হাতের পুতুল নয়। এই ভূখণ্ড অন্য কারোর যুদ্ধের ময়দান নয়, ভবিষ্যতেও কখনো হবে না। নিজেদের সিদ্ধান্ত নিজেরাই নিব আমরা। লেবাননের জনগণের অধিকার ও রাষ্ট্রের সার্বভৌমত্ব রক্ষায় একটি স্থায়ী যুদ্ধবিরতির দিকে অগ্রসর হতে হবে আমাদের। এটি জনগণের প্রতি দায়বদ্ধতা থেকে নেওয়া একটি সিদ্ধান্ত এবং আমি এর পূর্ণ দায়ভার নিতেও প্রস্তুত। অন্যদিকে লেবাননে হামলা বন্ধে ইসরায়েলি প্রধানমন্ত্রীর কাছে একটি বার্তা প্রকাশ করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। শনিবার ট্রুথ সোশ্যালে করা এক পোস্টে জানান, লেবাননের উপর আর হামলা চালাবে না ইসরায়েল। মার্কিন প্রেসিডেন্টের এমন বার্তার পর একটি স্থায়ী যুদ্ধবিরতি কার্যকরের লক্ষ্যে চাপ আরও বেড়েছে বেনিয়ামিন নেতানিয়াহুর উপর বলে মনে করছেন অনেকে। অন্যদিকে ইসরায়েলের সাথে সরাসরি আলোচনার বিরোধিতা করেছে লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ। নিজেদের সামরিক সক্ষমতা জানান দিতে প্রথমবারের মতো যুদ্ধের ময়দানে ব্যাপক পরিচিত M46 আর্টিলারি গান পরিচালনার স্পষ্ট ভিডিও প্রকাশ করেছে লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ। একসময়ের পশ্চিমা নির্মিত যে কোনো কামানের চেয়ে অনেক দূরপাল্লার লক্ষ্যবস্তুতে নিখুঁতভাবে আঘাত করতে সক্ষম এই সমরাস্ত্রটির রেঞ্জ 27 থেকে 44 কিলোমিটার। সেকেন্ডে প্রায় 930 মিটার বেগে সরাসরি আঘাত করে ছিন্ন ভিন্ন করে ফেলতে পারে যে কোনো টার্গেট। গোপন আস্তানায় বসে 130mm M46 টোটফিল্ড আর্টিলারিতে হেভি শেল লোড করছেন লেবাননের হিজবুল্লাহ যোদ্ধারা। বিকট শব্দে সীমান্তবর্তী ইসরায়েলের কিরিয়াত শোমনা শহর লক্ষ্য করে চলছে গোলাবর্ষণ। নিজেদের সামরিক সক্ষমতার জানান দিতে প্রথমবারের মতো শক্তিশালী এই আর্টিলারি অপারেশনের নিখুঁত ও স্পষ্ট ভিডিও প্রকাশ করেছে হিজবুল্লাহ। বৃহস্পতিবার লেবানন ও ইসরায়েলের মাঝে 10 দিনের যুদ্ধবিরতি কার্যকরের ঠিক পরপরই লেবাননের সশস্ত্র গোষ্ঠীটির অফিসিয়াল সোশ্যাল প্ল্যাটফর্মে প্রকাশ পায় এই ভিডিও। দীর্ঘ সময় ধরে বিশ্বের অন্যতম সেরা আর্টিলারি সিস্টেম হিসেবে ব্যাপক পরিচিত দূরপাল্লার কামানটি 1950 সালে তৈরি করে সোভিয়েত ইউনিয়ন। নৌবাহিনীর M36 নেভাল গানের নকশায় নির্মিত এই আর্টিলারির রেঞ্জ 27 থেকে 44 কিলোমিটার। সে সময় পশ্চিমা নির্মিত যে কোনো কামানের চেয়ে অনেক বেশি দূরের লক্ষ্যবস্তুতে আঘাত হানতে সক্ষম ছিল M46, যা প্রতি মিনিটে পারে 5 থেকে 8 রাউন্ড গোলা ছুটতে। এটি অপারেট করতেই প্রয়োজন অন্তত 8 জন সেনা। প্রায় 7700 কেজি ওজনের এই আর্টিলারির সবচেয়ে প্রধান বিশেষত্ব এর লম্বা ব্যারেল এবং সম্মুখে থাকা মাজল ব্রেক, যার সাহায্যে প্রতি সেকেন্ডে 930 মিটার বেগে সরাসরি আঘাত করে ছিন্ন ভিন্ন করে ফেলতে পারে টার্গেটকে। যুদ্ধে সাধারণত কাউন্টার ব্যাটারি ফায়ার ও দূরপাল্লার লক্ষ্যবস্তুতে নির্ভুল আঘাত হানতে ব্যবহার করা হয় এই আর্টিলারি গান। ভিয়েতনাম, মধ্যপ্রাচ্য, ইসরায়েল, ইরান, ইরাক সহ বহু যুদ্ধে ব্যাপকভাবে হয়েছিল এই M46 এর ব্যবহার। এখনও রাশিয়া ইউক্রেন যুদ্ধে কার্যকর ব্যাকআপ হিসেবে এই আর্টিলারি ব্যবহার করছে রুশ সেনারা। সাময়িক যুদ্ধবিরতি ঘোষণার ঠিক পরে হিজবুল্লাহর এমন ভিডিও নিয়ে সংশয় প্রকাশ করেছেন অনেকে। সশস্ত্র গোষ্ঠীটির হাতে থাকা M46 ফিল্ড আর্টিলারি
আর্টিলারির মতো মারাত্মক অস্ত্রের উপস্থিতি আরও জটিল করে তুলতে পারে যুদ্ধবিরতির দীর্ঘস্থায়িত্ব, এমন আশঙ্কাও অনেকের। মধ্যপ্রাচ্যে যুদ্ধ বন্ধে ত্রিপক্ষীয় আলোচনা হয়েছে পাকিস্তান, কাতার ও তুরস্কের মাঝে। শুক্রবার কাতারের আমির শেখ তামিম বিন হামাদ আল থানি ও তুরস্কের প্রেসিডেন্ট রেসেপ তাইয়িপ এরদোগানের সাথে বৈঠক করেছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ। তুরস্কের আন্তালিয়া ডিপ্লোমেসি ফোরাম 2026-এর ফাঁকে এই বৈঠকে বসেন তারা। সাম্প্রতিক আঞ্চলিক ও আন্তর্জাতিক পরিস্থিতি নিয়ে মতবিনিময় করেন তিন দেশের নেতা। মধ্যপ্রাচ্যে উত্তেজনা কমানো ও কূটনৈতিক সমাধানকে উৎসাহিত করার আন্তর্জাতিক প্রচেষ্টাও পর্যালোচনা করেন তারা। বৈঠকে পাকিস্তানের ভূমিকার জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেন কাতারের আমির ও তুরস্কের প্রেসিডেন্ট। ডিভোটেড ডটার্স অফ ইরান শীর্ষক র্যালিতে তেহরানের সড়কে জড়ো হয় হাজার হাজার ইরানি নারী। শুক্রবার ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের হামলার বিরুদ্ধে তেহরানের ইমাম হোসেন স্কয়ার থেকে শুরু হয়ে শহরের বেশ কিছু গুরুত্বপূর্ণ এলাকা জুড়ে নারীদের এই প্রতিবাদ মিছিল চলে। ইরানের পতাকার পাশাপাশি রাইফেল হাতে উপস্থিত হতে দেখা যায় নারীদের। বিভিন্ন এলাকা ঘুরে যুক্তরাষ্ট্র বিরোধী স্লোগান দেন বিক্ষোভকারীরা। নারীদের পাশাপাশি বহু পুরুষও এই সমাবেশে অংশ নেন। যুক্তরাষ্ট্রের সাথে চলমান শান্তি আলোচনার বিষয়ে সংশয় প্রকাশ করেন সমাবেশে অংশ নেয়া ইরানিরা। লেবাননের প্রতি সংহতি প্রকাশ করে ইয়েমেনে বিশাল সমাবেশ আয়োজন করেছে হুতি বিদ্রোহীরা। শুক্রবার ইয়েমেনের রাজধানী সানায় আয়োজিত এই সমাবেশে শত শত মানুষ অংশ নেয়। ইয়েমেন, ফিলিস্তিন, ইরান, লেবানন, ইরাকের পতাকা হাতে নিয়ে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল বিরোধী স্লোগান দেন তারা। লেবাননে ইসরায়েলি হামলা আর আগ্রাসনের বিরুদ্ধে জোর প্রতিবাদ তাদের কণ্ঠে। পাশাপাশি ইরানের বিভিন্ন প্রক্সি গ্রুপ নিয়ে গঠিত এক্সিস অফ রেজিস্ট্যান্স বা প্রতিরোধ অক্ষের প্রতিও সমর্থন জানান তারা। হুতি বিদ্রোহীরা জানান, ফিলিস্তিনের মতো লেবাননে ইসরায়েলি আগ্রাসনের বিরুদ্ধে হুতিদের প্রতিরোধ বৃহৎ সংগ্রামের অংশ। এই সংগ্রামে রক্ত ছড়লেও বিজয়ী হতে বদ্ধপরিকর তারা। ভারতের বিরোধী দলগুলোর নজিরবিহীন ঐক্যের কাছে হার মানতে বাধ্য হলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। পার্লামেন্টের বিশেষ অধিবেশনে 2 দিনের বিতর্ক শেষে খারিজ হয়েছে বিজেপির নারী আসন সংরক্ষণ বিষয়ক সংবিধান সংশোধনী বিল। বাতিল হয়ে গেছে এর সাথে সংশ্লিষ্ট আসন পুনর্বিন্যাস সংক্রান্ত বিতর্কিত বিলটিও। নানা ইস্যুতে মত পার্থক্য দেখা গেলেও ভারতের সব বিরোধী দল এবার একজোট হয়ে এই বিলের বিপক্ষে অবস্থান নেয়। গেল এক যুগে এটিকে মোদী সরকারের সবচেয়ে বড় ব্যর্থতা হিসেবে দেখছে গণমাধ্যমগুলো। একাধিক বিতর্কিত বিল নিয়ে গত কয়েকদিন ধরে উত্তপ্ত ভারতের রাজনীতি। লোকসভার বিশেষ অধিবেশনে টানা 2 দিনের বিতর্ক শেষে পাশ হয়নি নারীদের জন্য 33% আসন সংরক্ষণের বিল। সংবিধানের 131তম সংশোধনী বিলটির পাশাপাশি বাতিল হয়েছে সীমান্ত পুনর্বিন্যাসের ডিলিমিটেশন ও কেন্দ্রশাসিত অঞ্চল সংশোধনী বিলও। 2023 সালে একবার সর্বসম্মতিক্রমে নারীদের জন্য আসন সংরক্ষণের বিল পাশ হয়েছিল, যাতে বলা হয়েছিল পরবর্তী আদমশুমারির উপর ভিত্তি করে আসন বরাদ্দ হবে। তবে 2029 সালে নির্বাচনের আগেই কার্যকর করার লক্ষ্যে বিলে সংশোধনী এনে নতুন করে উত্থাপন করে বিজেপি সরকার। সংরক্ষিত 33% আসন বরাদ্দের জন্য লোকসভার মোট সিট 543 থেকে বাড়িয়ে 850 করতে জুড়ে দেওয়া হয় আসন পুনর্বিন্যাসের ডিলিমিটেশন বিলও। বিরোধীদের অভিযোগ, নারী আসন সংরক্ষণ বিল সামনে রেখে পেছনের দরজা দিয়ে ক্ষমতা ধরে রাখার নীল নকশা সাজিয়েছে সরকার। বিজেপি নিয়ন্ত্রিত উত্তর ও উত্তর পূর্বাঞ্চলের জনবহুল রাজ্যগুলোর আসন ছোট রাজ্যগুলোর চেয়ে অনেক বেশি বৃদ্ধি পাবে, এই অভিযোগে বিলের তীব্র বিরোধিতা করেন তারা। মতবিরোধের কারণে ভারতের বিরোধী দলগুলোর ঐক্যবদ্ধ হওয়ার নজির তেমন নেই। এই সুযোগে গত 12 বছরে বিজেপি উত্থাপিত গুরুত্বপূর্ণ কোনো বিল ব্যর্থ হয়নি। তবে এবার একজোট হয়ে মোদী সরকারকে আটকে দিল বিরোধীরা। প্রস্তাবে 528 এমপি ভোট দিয়েছেন, যার মধ্যে পক্ষে অবস্থান 298 জনের, আর বিলের বিরুদ্ধে ভোট পড়েছে 230। সংবিধান সংশোধনে প্রয়োজন 2/3 সমর্থন, অর্থাৎ 352 ভোট। বেশ কয়েকটি রাজ্যের আসন্ন বিধানসভা নির্বাচনের প্রচারণা ফেলেই দিল্লি গিয়ে ভোট দিয়েছেন বিরোধী এমপিরা। পার্লামেন্টে নারী সংরক্ষণ বিলকে সীমানা নির্ধারণের সাথে যুক্ত করা হয়েছে। আমরা কখনোই এর সাথে আপোষ করব না। আমার মতে এটি আমাদের দেশের গণতন্ত্র ও সার্বভৌমত্বের জন্য একটি বড় বিজয়। বিল ব্যর্থ হওয়ায় বিরোধীদের তুলোধুনো করছেন সরকারপন্থীরা। আনা হচ্ছে নারীদের অবজ্ঞা করার অভিযোগ। দেশের নারীরা আজ দেখলেন কিভাবে ইন্ডিয়া জোট ও কংগ্রেস নারী সংরক্ষণ বিলটিকে পরাজিত করেছে। আগামী দিনে এর জন্য তাদের মূল্য দিতে হবে।
ভারতের সবশেষ আসন বন্টন হয়েছে 1971 সালের আদমশুমারির উপর ভিত্তি করে। গত 5 দশকে জনসংখ্যার বিস্ফোরণ হওয়ায় দেশটিতে নতুন করে আসন বিন্যাস প্রয়োজন বলে দাবি বিজেপি সরকারের। আবারও দুর্ঘটনার কবলে ভারতীয় বিমান বাহিনীর ফাইটার জেট। শুক্রবার অবতরণের সময় দুর্ঘটনার শিকার একটি যুদ্ধ বিমান। সামাজিক মাধ্যমে দেয়া বিবৃতিতে ভারতীয় বিমান বাহিনী জানায়, শুক্রবার রাতে পুনেতে এই দুর্ঘটনা হয়। স্থানীয় সময় রাত 10:30টার দিকে অবতরণের চেষ্টা করে একটি ফাইটার জেট। এ সময় আটকে যায় এর একটি ল্যান্ডিং গিয়ার, যার ফলে বিমানটি রানওয়েতে চাকা ছাড়াই অবতরণ করে। এই ঘটনার জেরে রানওয়ে বন্ধ করে দেওয়া হয়। ফ্লাইট ট্র্যাকিং ডেটাতে দেখা যায় পুনেগামী বেশ কিছু ফ্লাইট সুরাট, গোয়া, মুম্বাই এবং চেন্নাইতে ঘুরিয়ে দেওয়া হয়। সামরিক জোট নেটোর উপর বেশ চটেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। শুক্রবার অ্যারিজোনায় একটি অনুষ্ঠানে সংগঠনটির কঠোর সমালোচনা করেন তিনি। তার অভিযোগ, প্রয়োজনের সময় যুক্তরাষ্ট্রের পাশে দাঁড়ায়নি নেটো। Beat them and beat them good. That's what they had to do. আমাদের পূর্বপুরুষরা জানতেন শত্রুদের কিভাবে মোকাবেলা করতে হয়, তাদের পরাজিত করতে হয় আর ভালোভাবে পরাজিত করতে হয়। ন্যাটো যদি আমাদের কিছু শিখিয়ে থাকে তা হলো তারা আমাদের পাশে ছিল না। তাই আমাদের নিজের উপর নির্ভর করতে হবে, বাইরের দেশ বা উৎসের উপর নয়। We can't rely. চীনের প্রেসিডেন্ট শি জিনপিং এর সাথে আসন্ন বৈঠক নিয়ে আশাবাদ জানিয়েছেন ডোনাল্ড ট্রাম্প। এই ইস্যুতে সামাজিক যোগাযোগ মাধ্যম ট্রুথ সোশ্যালে বার্তা দেন মার্কিন প্রেসিডেন্ট। আসন্ন বৈঠকটি অত্যন্ত গুরুত্বপূর্ণ, ঐতিহাসিক হতে পারে বলে আখ্যা দেন তিনি। পাশাপাশি এই বৈঠক থেকে অনেক কিছু অর্জন করা সম্ভব হবে বলেও জানান তিনি। অপর আরেকটি পোস্টে ট্রাম্প দাবি করেন, হরমুজ প্রণালী খুলে দেওয়ার প্রক্রিয়ায় চীনের প্রেসিডেন্ট শি জিনপিং খুবই খুশি হয়েছেন। এর আগে রুশ তেলের উপর মার্কিন নিষেধাজ্ঞা ছাড়ের মেয়াদ 1 মাস বৃদ্ধির ঘোষণা দেয় ওয়াশিংটন। ইসরায়েলের উপর ব্যাপক নিষেধাজ্ঞা আরোপের জন্য ব্রিটিশ পার্লামেন্টে একটি প্রস্তাব উত্থাপন করেছেন লেবার পার্টির এমপি রিচার্ড বার্গেন। প্রস্তাবটিকে সমর্থন করতে যুক্তরাজ্যের অন্যান্য সংসদ সদস্যদের প্রতি তিনি আহ্বান জানিয়েছেন। গাজা দখলকৃত পশ্চিম তীর লেবানন ইসরায়েলের কর্মকাণ্ডের কারণে তাদের বিরুদ্ধে এমন পদক্ষেপ নিয়েছে বার্গেন। আল জাজিরার প্রতিবেদনে বলা হয়, এই প্রস্তাবের এরই মধ্যে পক্ষে স্বাক্ষর করেছেন 75 জন সংসদ সদস্য। তাদের মধ্যে রয়েছেন এসএনপি মুখপাত্র ব্র্যান্ডন ওহারা, সাবেক লেবার নেতা জেরেমি করবিন, একমাত্র ফিলিস্তিনি বংশোদ্ভূত ব্রিটিশ এমপি লায়লা মোরান। সামাজিক মাধ্যম এক্সে এক পোস্টের মাধ্যমে সব তথ্য জানান বার্গেন। প্রধানমন্ত্রীর পদত্যাগের দাবিতে ব্যাপক বিক্ষোভ হয়েছে দক্ষিণ পূর্ব ইউরোপের দেশ আলবেনিয়ায়। শুক্রবার গভীর রাতে রাজধানী তিরানায় বিক্ষোভে নামে বিরোধী দল ডেমোক্রেটিক পার্টি। দেশটির প্রধানমন্ত্রী এদি রমার বিরুদ্ধে সরকারি প্রকল্পে দুর্নীতির অভিযোগে তার কার্যালয়ের সামনে অবস্থান নেয় বিক্ষোভকারীরা। এক পর্যায়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে পেট্রোল বোমা নিক্ষেপ করা হলে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। উত্তেজিত জমায়েতকে ছত্রভঙ্গ করতে জলকামান ও পিপার স্প্রে ছোড়ে পুলিশ। গেল বছর ডিসেম্বরে প্রধানমন্ত্রী এদি রমা ও উপপ্রধানমন্ত্রী বেলিন্ডা বল্লুকো সরকারি নির্মাণ প্রকল্পের টেন্ডার প্রক্রিয়ায় হস্তক্ষেপ করেছেন বলে অভিযোগ তোলে বিশেষ একটি তদন্ত সংস্থা। তবে এই অভিযোগ অস্বীকার করে দেশটির সরকার। আবারও হরমুজ প্রণালী বন্ধের ঘোষণা দিয়েছে ইরান। যুক্তরাষ্ট্রের নৌ অবরোধের পাল্টা ব্যবস্থা হিসেবে এই সিদ্ধান্ত বলে জানিয়েছে দেশটি। আগামী সোমবার পাকিস্তানে যুক্তরাষ্ট্র ইরান পরবর্তী বৈঠক হতে পারে বলে ইরানি সূত্রের বরাতে জানিয়েছে মার্কিন সংবাদ মাধ্যম সিএনএন। তবে বুধবারের মধ্যে চুক্তি না করলে ইরানে আবারও হামলা শুরুর হুমকি দিয়েছেন ডোনাল্ড ট্রাম্প। যুক্তরাষ্ট্রের কাছে সমৃদ্ধ ইউরেনিয়াম হস্তান্তর করা হবে না বলে জানিয়েছে তেহরান। এদিকে ইরানে বন্ধ থাকা 6 বিমানবন্দর আংশিক চালুর ঘোষণা দিয়েছে কর্তৃপক্ষ। মধ্যপ্রাচ্যে চলমান উত্তেজনার মধ্যে প্রথমবারের মতো হরমুজ প্রণালী পার হলো একটি যাত্রীবাহী প্রমোত্তরী। জাহাজ চলাচল বিষয়ক ওয়েবসাইট মেরিন ট্রাফিক জানায়, আঞ্চলিক উত্তেজনার কারণে সমুদ্রপথে জাহাজ চলাচল ব্যাহত হওয়ায় গত মার্চের শুরু থেকে জাহাজটি দুবাইয়ে নোঙর করা ছিল। প্রায় 47 দিন সেখানে অবস্থানের পর এটি হরমুজ প্রণালী অতিক্রম করল। বাণিজ্যিক জাহাজের জন্য ইরানি কর্মকর্তাদের হরমুজ প্রণালী খুলে দেওয়ার ঘোষণার প্রভাব পড়েছে জ্বালানি তেলের বাজারে। ব্রেন্ট ক্রুড আর ইউএস অয়েলের দাম ব্যারেল প্রতি $90 নিচে নেমেছে। তবে এর পরপরই হরমুজ প্রণালী বন্ধের ঘোষণা দিয়েছে ইরানি ইসলামী বিপ্লবী গার্ড বাহিনী আইআরজিসি। যুক্তরাষ্ট্রের নৌ অবরোধের জেরে পাল্টা ব্যবস্থা হিসেবেই এ সিদ্ধান্ত বলে জানানো হয়। এর আগে সামাজিক মাধ্যম এক্সে দেয়া এক পোস্টে ইরানের পার্লামেন্টারি স্পিকার মোহাম্মদ বাঘের গালিবাফ বলেন, যুক্তরাষ্ট্র ইরানি বন্দরগুলোতে অবরোধ অব্যাহত রাখলে হরমুজ প্রণালী আবারও বন্ধ করে দেয়া হবে। তার ওই হুঁশিয়ারির পরপরই আবারও হরমুজ প্রণালী বন্ধের ঘোষণা দেয়া হলো।
এদিকে আগামী সোমবার পাকিস্তানে যুক্তরাষ্ট্র ইরান পরবর্তী বৈঠক হতে পারে বলে ইরানি সূত্রের বরাতে জানিয়েছে মার্কিন সংবাদ মাধ্যম CNN। ওই কর্মকর্তারা জানান, আলোচনার জন্য দুই দেশের প্রতিনিধিদের রোববারই ইসলামাবাদে পৌঁছানোর কথা রয়েছে। তবে ইরানের সঙ্গে যুদ্ধ বন্ধে আগামী বুধবারের মধ্যে দীর্ঘমেয়াদী কোনো চুক্তি না হলে যুদ্ধবিরতি শেষ করার ঘোষণা দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বুধবারের মধ্যে সমঝোতায় পৌঁছাতে ব্যর্থ হলে ইরানে আবার বোমা হামলার হুমকি দেন তিনি। আমি জানি না যুদ্ধবিরতির মেয়াদ বাড়াবো কিনা, তবে তারা যদি চুক্তি না করে তাহলে দুর্ভাগ্যজনকভাবে আমাদের আবার বোমা ফেলা শুরু করতে হবে। ইরান তাদের সমৃদ্ধ ইউরেনিয়ামের মজুদ হস্তান্তর করবে বলে ট্রাম্প বারবার দাবি করে আসলেও তেহরানের বার্তা স্পষ্ট, যুক্তরাষ্ট্রের কাছে কোনোভাবেই সমৃদ্ধ ইউরেনিয়াম হস্তান্তর করবে না তারা। নিজেদের সমৃদ্ধ ইউরেনিয়াম দেশের বাইরে পাঠানোর বিষয়ে কোনো ধরনের সমঝোতা হয়নি বলেও জানান ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘেই। ইসরায়েলি বাহিনী ও হিজবুল্লাহর রক্তক্ষয়ী সংঘাতের পর যুদ্ধবিরতিতে লেবাননের দক্ষিণাঞ্চলে ফিরতে শুরু করেছেন বাস্তুচ্যুত বাসিন্দারা। জনস্রোত এত বেশি ছিল যে কাশ্মীয়া সেতুতে তৈরি হয় তীব্র যানজট। আমি মাটিকে চুমু দিতে চাই, আমরা ঘরে ফিরছি। শুধু আশা করি আমাদের ঘরবাড়ি ধ্বংস হয়ে যায়নি। মানুষ ক্লান্ত হয়ে পড়েছে, তাই আমরা আশা করি কর্তৃপক্ষ এই সমস্যার একটি স্থায়ী সমাধান খুঁজে বের করবে। সৃষ্টিকর্তার কৃপায় এবং আমাদের যোদ্ধাদের কারণে আমরা আবার আমাদের গ্রামে ফিরে যাচ্ছি। আমরা মাথা উঁচু করে ফিরে যাচ্ছি। ইসরায়েলি হামলায় ধ্বংসস্তূপে পরিণত হয়েছে লেবাননের দক্ষিণাঞ্চল। এর মাঝেই চলছে টিকে থাকার লড়াই। যারা ফিরেছেন নিজেরাই মেরামত করছেন ঘরবাড়ি। 6 সপ্তাহের সংঘাতে 2000-এর বেশি মানুষের প্রাণহানি এবং লাখো মানুষ বাস্তুচ্যুত হন। এদিকে লেবাননের প্রেসিডেন্ট জোসেফ আউন স্পষ্ট বার্তা দিয়ে বলেন, বৈরুত কারো যুদ্ধের ময়দান নয়, লেবানন আর কারো প্রক্সি যুদ্ধের ক্ষেত্র হবে না উল্লেখ করে নিজ দেশের সার্বভৌমত্ব ও ভৌগোলিক অখণ্ডতা রক্ষার কথা জানান তিনি। একই সঙ্গে 10 দিনের যুদ্ধবিরতিকে দীর্ঘস্থায়ী চুক্তিতে পরিণত করার কথাও উল্লেখ করেন প্রেসিডেন্ট জোসেফ। এই আলোচনা দুর্বলতার কোনো লক্ষণ নয়, পিছু হটা নয়, কিংবা কোনো ছাড়ও নয়, বরং আমাদের জনগণের প্রতি দায়বদ্ধতা থেকে নেয়া একটি সিদ্ধান্ত। যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় হিজবুল্লাহর সঙ্গে হওয়া 10 দিনের যুদ্ধবিরতি গ্রহণের সিদ্ধান্তকে সমর্থন জানিয়েছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। এই পদক্ষেপ কেবল সাময়িক বিরতি নয়, বরং কূটনৈতিক প্রচেষ্টা জোরদারের পাশাপাশি সামরিক চাপ বজায় রাখার একটি কৌশলগত সুযোগ বলে অভিহিত করেন তিনি। এদিকে লেবাননে বিমান হামলা চালাতে ইসরায়েলকে নিষিদ্ধ করা হয়েছে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের এমন পোস্টের স্পষ্টতা জানতে হোয়াইট হাউসের কাছে ব্যাখ্যা চেয়েছে ইসরায়েল। গাজার বিভিন্ন এলাকায় ইসরায়েলি হামলায় অন্তত 4 ফিলিস্তিনি নিহত হয়েছেন। এর মধ্যে 9 বছর বয়সী শিশুও রয়েছে। ইসরায়েলি সেনাবাহিনীর দাবি, ইয়েলো লাইন অতিক্রম করায় গুলি চালানো হয়। এদিকে জাতিসংঘের নারী বিষয়ক সংস্থার প্রতিবেদন অনুযায়ী গাজায় 26 মাসে 38,000-এর বেশি নারী ও কিশোরী নিহত হয়েছেন। যুদ্ধের সময় প্রতিদিন গড়ে প্রাণ হারান 47 জন নারী। বর্তমানে গাজায় অন্তত 10 লাখ নারী ও কিশোরী বাস্তুচ্যুত অবস্থায় রয়েছেন। অবকাঠামো ধ্বংস হয়ে যাওয়ায় স্বাস্থ্যসেবা পাওয়া প্রায় অসম্ভব হয়ে পড়েছে। রাশিয়ার ড্রোন হামলায় ইউক্রেনের জাপোরিজিয়া অঞ্চলে ক্ষতিগ্রস্ত হয়েছে আবাসিক ভবন ও ব্যক্তিগত যানবাহন। নিরাপদ আশ্রয় খুঁজে পেতে চ্যালেঞ্জের মুখে পড়ছেন বাসিন্দারা। অন্যদিকে রাশিয়ার জ্বালানি অবকাঠামো লক্ষ্য করে পাল্টা আক্রমণ চালিয়েছে ইউক্রেন। রাশিয়ার জ্বালানি অবকাঠামো লক্ষ্য করে পাল্টা ড্রোন হামলা চালায় ইউক্রেনীয় সেনারা। এতে দেশটির কৌশলগত বন্দর তুয়াপসে আগুন ধরে যায়। রুশ কর্মকর্তাদের দাবি, এই হামলায় বেশ কয়েকজন হতাহত হয়েছেন। এছাড়া হামলায় একটি তেলবাহী ট্যাঙ্কার ক্ষতিগ্রস্ত হয়েছে। এমন পরিস্থিতিতে ড্রোন উৎপাদনে কিয়েভকে অর্থ না দিতে ইউরোপীয় দেশগুলোকে সতর্ক করেছে রাশিয়া। পারস্য উপসাগরীয় অঞ্চলেই 30টির বেশি তেল সমৃদ্ধ এলাকা রয়েছে, যেগুলোকে সুপার জায়ান্ট বলা হয়। এইসব এলাকার প্রত্যেকটিতেই অন্তত 500 কোটি ব্যারেল ক্রুড বা অপরিশোধিত তেল রয়েছে। এখানকার তেলকূপগুলোতে প্রতিদিন যে পরিমাণ তেল উৎপাদিত হয়, সেটি উত্তর সাগর বা রাশিয়ার সেরা তেলকূপগুলোর উৎপাদনের তুলনায় 2 থেকে 5 গুণ বেশি। পেট্রোলিয়াম ভূতত্ত্ববিদ স্কট এল মন্টগোমারি এই অঞ্চল নিয়ে গবেষণা করেন। এখানকার হাইড্রোকার্বন মজুদের ব্যাপকতা তাকে অবাক করেছে। তেলের প্রাচুর্যের এই কারণেই মধ্যপ্রাচ্যে বড় কোনো সংঘাত শুরু হলে বিশ্বব্যাপী জ্বালানি সংকট তৈরি হয়। বিশ্বের অন্য কোনো অঞ্চলের চেয়ে মধ্যপ্রাচ্যে তেল গ্যাস কেন বেশি? স্কট এল মন্টগোমারির প্রতিবেদনের আলোকেই ব্যাখ্যা করা যাক।
আধুনিক ভূতাত্ত্বিক বিজ্ঞান শিলা বা পাথরের মধ্যে এমন কিছু উপাদান চিহ্নিত করেছে যেটি এই অঞ্চলকে তেল সমৃদ্ধ করেছে। এর মধ্যে এই অঞ্চলের দেশগুলোর হাইড্রোকার্বন উৎপাদন এবং সেটি জমা রাখার সক্ষমতা অন্যতম। এই উপাদান পারস্য উপসাগরীয় অঞ্চলে আদর্শ অথবা কাছাকাছি মাত্রায় বিদ্যমান। এই বিশাল সম্পদ এবং সহজ উৎপাদন পদ্ধতির কারণেই কার্যত এই অঞ্চলটি সবার চেয়ে অনেক এগিয়ে আছে এবং একই সাথে এই অঞ্চলের নিকটতম কোনো প্রতিদ্বন্দ্বীও নেই। শেষ বরফ যুগের শেষে অর্থাৎ আজ থেকে প্রায় 14,000 থেকে 6,000 বছর আগে বন্যার ফলে যখন পারস্য উপসাগর গঠিত হয় তখনই হাইড্রোকার্বনের উপস্থিতি সম্পর্কে জানতে পারে মানুষ। এই অঞ্চলের অনেক এলাকায় নদী ও উপত্যকায় প্রাকৃতিকভাবেই ক্রুড অয়েল এবং গ্যাস নিঃসরণের ঘটনাটা স্বাভাবিকভাবেই ঘটে। আর এই জন্যই হাজার হাজার বছর আগেই মানে যীশু খ্রিস্টেরও জন্মের আগে মানুষ নৌকাকে পানি নিরোধক করতে এবং গাঁথনির কাজে বিটুমিন ব্যবহার করত, যেটা আমরা দেখি রাস্তায় পিচ ঢালাইয়ের সময় ব্যবহার করতে। এটি এক ধরনের ভারী পেট্রোলিয়াম। 1908 সালে পশ্চিম ইরানের একটি সুপরিচিত প্রাকৃতিক তেলের উৎস থেকেই আধুনিক যুগের প্রথম তেলের সন্ধান পাওয়া যায়। 1950 এবং 60-এর দশকে যখন তেল এবং গ্যাসের অনুসন্ধান ব্যাপকভাবে বৃদ্ধি পায় তখন এটি স্পষ্ট হয়ে যায় যে বিশ্বের আর কোনো অঞ্চলেই এত বিশাল প্রাকৃতিক সম্পদের মজুদ নেই। বিশ্বের অন্যান্য অঞ্চলেও বিশাল তেল ও গ্যাস ক্ষেত্র আবিষ্কার হয়েছে, যেমন রাশিয়ার পশ্চিম সাইবেরিয়া এবং সাম্প্রতিক বছরগুলোতে যুক্তরাষ্ট্রের পার্মিয়ান বেসিনে তেল ও গ্যাসের মজুদের সন্ধান পাওয়া গেছে। তবে এগুলোর কোনোটি পারস্য উপসাগরীয় অঞ্চলের বিশাল মজুদ বা ক্রুড অয়েল বা গ্যাসের উচ্চ উৎপাদন হারের সাথে পাল্লা দিতে পারে না, যেটি আসলে এই অঞ্চলকে ইউনিক করে তুলেছে। পারস্য উপসাগরীয় অঞ্চল এমন একটি স্থানে অবস্থিত যেখানে দুইটি বিশাল টেকটনিক প্লেটের মুখোমুখি সংঘর্ষ হয়। এই দুটি প্লেট হলো দক্ষিণ পূর্বে অ্যারাবিয়ান প্লেট এবং পূর্ব উত্তরে ইউরেশীয় প্লেট। এই সংঘর্ষ প্রায় 3.5 কোটি বছর ধরে চলছে। এর ফলেই তৈরি হয়েছে এক গতিশীল ভূপ্রকৃতি, যেখানে ভূগর্ভের তীব্র তাপ এবং চাপে শিলাস্তরগুলো দুমড়ে মুচড়ে গেছে এবং রূপান্তরিত হয়েছে। উপসাগরের দুই তীরের ভূতাত্ত্বিক গঠন একেবারেই ভিন্ন। ইরানের দিকে 1800 কিলোমিটার জুড়ে জাগ্রস পর্বতমালা, যেটি ওমান উপসাগরের থেকে তুরস্ক সীমান্ত পর্যন্ত বিস্তৃত। আলপাইন হিমালয় পর্বত ব্যবস্থার অংশ হিসেবে গত 6 কোটি বছরে ইউরেশিয়ার সাথে আফ্রিকা, আরব ও ভারতের সংঘর্ষের ফলে এই ভাঁজ পড়া ও ফাটলযুক্ত জাগ্রস পর্বতমালার সৃষ্টি হয়েছে। আর এদিকে উপসাগরের আরব উপকূলের শিলাগুলোতে এই ধরনের পরিবর্তন বা ভাঙন দেখা যায়নি। এর পরিবর্তে প্লেটগুলোর সংঘর্ষে তৈরি হওয়া প্রবল চাপে ভূগর্ভের গভীরে থাকা শক্ত ও কঠিন শিলাস্তর বেঁকে গিয়েছে। এর ফলে তৈরি হয়েছে বিশাল গম্বুজ আকৃতির কাঠামো, যা শত শত বর্গ কিলোমিটার এলাকা জুড়ে বিস্তৃত। পারস্য উপসাগরের নিচে রয়েছে একটি অববাহিকা, যেটি জাগ্রস পর্বতমালার উত্থানের ফলে ক্ষয়ে যাওয়া পলি দিয়ে ভরাট হয়েছে। এই অববাহিকার গভীর অংশে এমন উচ্চ তাপমাত্রা এবং চাপ ছিল যা তেল ও গ্যাস তৈরির জন্য প্রয়োজন। সংক্ষেপে বলতে গেলে এই অঞ্চলের ভূতাত্ত্বিক পরিবেশ বড় পরিসরে হাইড্রোকার্বন উৎপাদন এবং সংরক্ষণ করে রাখার জন্য খুবই উপযোগী। পারস্য উপসাগরীয় অঞ্চলের ভাঁজ পড়া ও ফাটলযুক্ত শিলাস্তর এবং গম্বুজাকৃতির কাঠামো হাইড্রোকার্বন আটকে রাখা এবং সংরক্ষণের জন্য খুবই উপযোগী। জাগ্রস পর্বতমালার এই বাঁকগুলো চমৎকার গঠনের জন্য ভূতাত্ত্বিকদের কাছে বেশ পরিচিত। এখানে কয়েকশো বিলিয়ন ব্যারেল তেল এবং কয়েক ট্রিলিয়ন ঘনমিটার গ্যাসের মজুদ রয়েছে। এখানকার তেল ও গ্যাস ক্ষেত্রের মানচিত্রের দিকে তাকালে দেখা যায় উত্তর পশ্চিম থেকে দক্ষিণ পূর্ব দিকে লম্বাটে বা সসেজের মতো দেখতে অনেকগুলো কাঠামো রয়েছে, যা এখানকার বিশাল ও বাঁকানো ভূপ্রকৃতির প্রতিফলন। দক্ষিণ ইরান থেকে উত্তর পূর্ব ইরাক পর্যন্ত বিস্তৃত এই কাঠামোগুলোর মধ্যে বিভিন্ন আকারের শত শত খনি বা রিজার্ভার রয়েছে। আর আরব প্লেটের বিশাল গম্বুজ আকৃতির কাঠামোতে তেল ও গ্যাসের বিশাল মজুদ তৈরি হয়েছে। এর মধ্যে রয়েছে বিশ্বের বৃহত্তম তেল ক্ষেত্র সৌদি আরবের ঘাওয়ার তেল ক্ষেত্র। এখান থেকে 70 বিলিয়ন ব্যারেলেরও বেশি ক্রুড অয়েল উৎপাদনের সম্ভাবনা রয়েছে। একইভাবে সাউথ পার্স নর্থ ডোম গ্যাস ক্ষেত্র থেকে অন্তত 46 বিলিয়ন ঘনমিটার গ্যাস পাওয়ার সম্ভাবনা আছে। এটা শক্তির দিক থেকে 200 বিলিয়ন ব্যারেলেরও বেশি তেলের সমান। এই অঞ্চলের প্রধান রিজার্ভ শিলা হলো চুনা পাথর। এই পাথরের কিছু অংশ প্রাকৃতিকভাবেই দ্রবীভূত হয়ে গেছে, যেটি তেল ও গ্যাসের প্রবাহকে সহজ করে। জাগ্রস খনিগুলোতে ভূতাত্ত্বিক প্লেটগুলোর সংঘর্ষের ফলে সৃষ্ট ফাটল দিয়ে তেল ও গ্যাস চলাচল করে। সৌদি আরবের ঘাওয়ার তেল ক্ষেত্রের আরব ডি স্তর এবং জাগ্রস সমভূমির সামারিজান চুনাপাথরই এই অঞ্চলের উচ্চমানের রিজার্ভ শিলার উদাহরণ, যা শত শত এমনকি হাজার হাজার বর্গ কিলোমিটার এলাকা জুড়ে ছড়িয়ে আছে। পৃথিবী বা মহাসাগরের আর কোথাও এই স্কেলে ভূতাত্ত্বিক কাঠামো দেখা যায় না, যা পারস্য উপসাগরীয় অঞ্চলের পেট্রোলিয়াম ভূতত্ত্বকে অনন্য এবং অতুলনীয় করে তুলেছে।
এইসব কারণের সম্মিলিত প্রভাবে পৃথিবীর মাত্র 3% ভূভাগের নিচে বিশ্বের প্রায় অর্ধেক তেল এবং 40% গ্যাস মজুদ আছে। যুক্তরাষ্ট্রের ভূতাত্ত্বিক জরিপ সংস্থার মতে 1 শতাব্দীরও বেশি সময় ধরে উৎপাদন চলার পরেও এই অঞ্চলে আরো বিশাল তেলের ভান্ডার আবিষ্কৃত হওয়ায় অপেক্ষায় রয়েছে। সংস্থাটির 2012 সালের এক প্রতিবেদনে বলা হয়েছে, আরাবিয়ান পেনিনসুলা এবং জাগ্রস পর্বতমালায় এর আগে আবিষ্কার হওয়া তেল গ্যাসের বাইরেও আরো প্রায় 86 বিলিয়ন ব্যারেল তেল এবং 9.5 ট্রিলিয়ন ঘনমিটার গ্যাস থাকতে পারে। এছাড়া যুক্তরাষ্ট্রের 2000 এবং 2010-এর দশকে উদ্ভাবিত হরাইজন্টাল ড্রিলিং এবং ফ্র্যাকচারিং এর মতো প্রযুক্তির মাধ্যমে উৎপাদন আরো বাড়ানো সম্ভব। সৌদি আরব এবং সংযুক্ত আরব আমিরাতের তেল ক্ষেত্রগুলোতে এই পদ্ধতিগুলো পরীক্ষা করা হচ্ছে। তবে এই পদ্ধতিগুলো কতটা সফল হবে সেটি বলার সময় এখনো আসেনি, যদিও গবেষণা বলছে এর মাধ্যমে উৎপাদন আরো বাড়তে পারে। সবাইকে শুভকামনা জানিয়ে আমি শারমিন রমা আজ এখানেই বিদায় নিচ্ছি। ভালো থাকবেন।